হিউম্যান আইতে আমরা কি বলবো, যে মানে ছোটই পার্ট এটা। আমরা বলবো হচ্ছে যে হিউম্যান আইতে আমরা কিভাবে মানে স্ট্রাকচার করবো হিউম্যান আই এর। তারপরে আমরা করবো হিউম্যান আই কিভাবে দূরের জিনিস কাছের জিনিস দেখার সময় কিভাবে অ্যাডজাস্ট হয়। তারপরে আমরা করবো হিউম্যান আই রিলেটেড কিছু ডিসিজ। আর লাস্টে কিছু জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে প্রিজম, এগুলো। ওটা হিউম্যান আই রিলেটেড না, বাট এই পার্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমাকে এটা মনে রাখতে হবে, হিউম্যান আই কাজ করে রিফ্র্যাকশনের ল এর উপরে, রিফ্লেকশন না, রিফ্র্যাকশন অফ লাইটের যে রকম ভাবে হয়। রিফ্র্যাকশন অফ লাইট তার মানে বোঝো কিন্তু লেন্স রিলেটেড, হ্যাঁ কি না? মিরর রিলেটেড না, কিন্তু লেন্স রিলেটেড। কারণ আমাদের আই এর ভিতরেও একটা লেন্স থাকে, যদি ওটা কাচের না, ওটা মানে টিস্যু দিয়ে তৈরি, ওটাও ট্রান্সপারেন্টই হয়। তাহলে হিউম্যান আই দেখো এখানে লেখা আছে লেন্স দিয়ে হয়। লেন্সটা ট্রান্সপারেন্ট লিডিং মেটেরিয়াল দিয়ে তৈরি, এনেবলস আস টু সি থিং অ্যারাউন্ড আস। এটা একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, তারপরে চলে আসো হিউম্যান আই এর পার্ট গুলো কি কি, একটু এখান থেকে এত অব্দি দাগিয়ে নাও। পার্ট গুলো হচ্ছে কর্নিয়া, আইরিশ, পিউপিল, সিলিয়ারি মাসল, আই লেন্স, রেটিনা, অপটিক নার্ভ, এগুলো। আচ্ছা, তারপরে দেখো আমাদের আই বল, আই বলের ডায়ামিটার মোরলেস 2.5 সেন্টিমিটার। আই বল কোনটাকে বলে আমি বলে দিচ্ছি। আই বল এইটাকে বলে, মানে আমরা যে মানে কারোর চোখ যদি দেখি না, আমরা কিন্তু শুধু এইটুকু পার্ট দেখতে পাচ্ছি সামনে থেকে। কিন্তু আমাদের আই পিছন দিকে অনেকটা, অনেক পিছন দিকে অনেকটা জায়গা জুড়ে থাকে। এই গোটাটা হচ্ছে আই বল। এই গোটা আই বলের ডায়ামিটার বলেছে কত? 2.5 সেন্টিমিটার। এইটা গোটাটা আই বল, একদম সামনে থেকে তোমার স্কালের পিছন পর্যন্ত এতটা আছে। সেই জন্য দেখবা কোনো স্কাল যদি দেখো, ওর চোখের মানে যে ইয়েটা, গর্তটা, আই সকেট বলে, ওটা অনেকটা ডিপ। তাহলে তোমরা এই যে নিচের এই ছবিটা দেখবা, ফিগার 1, এই ছবিটাই আমি এখানে আরেকবার কপি পেস্ট করেছি, সেটা ভালো করে দেখে নাও। প্রথমে আমি তোমাকে যেটা দেখাতে চাই যে তুমি একটা মানুষের চোখ যখন দেখো, তুমি কি দেখো? চোখের মনিটা দেখো, তাই কি না? চোখের মনিটা দেখি। আর এইদিকে হচ্ছে যে সাদা পার্টটা আছে, সেই সাদা পার্ট গুলো দেখি, তাই কি না? কিন্তু তোমাকে একটা জিনিস ভাবতে হবে, কি এই গোটা স্ট্রাকচারটার বাইরে একটা থিন মেমব্রেন আছে। তোমাকে এরকম করে ইমাজিন করতে হবে। ওটা তো আছে, ওর উপরে একটা খুব পাতলা থিন একটা ট্রান্সপারেন্ট মেমব্রেন আছে, যেই মেমব্রেনটার নাম হচ্ছে কর্নিয়া। যেই মেমব্রেনটার নাম, এই যে দেখে নাও, যেই মেমব্রেনটার নাম হচ্ছে কর্নিয়া। পারবা তো এটা? কর্নিয়া খুবই ইম্পর্টেন্ট। কর্নিয়া একটা রিফ্র্যাক্টিভ মিডিয়ামের মতো কাজ করে, মানে কর্নিয়ার বাইরে আছে এয়ার। তাহলে এয়ার হয়ে গেল লাইটার মিডিয়াম, রেয়ার আর মিডিয়াম, সরি। হ্যাঁ, এয়ার কি হয়ে গেল? রেয়ার আর মিডিয়াম। তাহলে এয়ার থেকে লাইট যখন ঢুকছে, তাহলে তখন কর্নিয়া, কর্নিয়ার ভিতরে এই পার্টটা, তারপরে লেন্স, তারপরে এগুলা, এগুলা হয়ে গেল ডেন্সার মিডিয়াম। বুঝা গেল? যেমন এয়ার থেকে যখন ওয়াটারের মধ্যে লাইট ঢোকে, তখন এই যে নর্মালের কাছে চলে আসে, মনে আছে তো? নর্মালের কাছে চলে আসে লাইটটা, যেটা বলে রিফ্র্যাকশন হওয়া। তো ওরকম সেম প্রিন্সিপালের উপরে কাজ করে ব্যাপারটা হবে। তাহলে এখানে কর্নিয়া হলো মানে আই এর যতগুলো পার্ট, বিশেষ করে লেন্সটা, এই যে আই এর লেন্সটা, এগুলো কিন্তু সব রিফ্র্যাক্টিভ মিডিয়াম হিসেবে কাজ করে, ডেন্সার মিডিয়াম হিসেবে কাজ করে। তো কর্নিয়া হয়ে গেল। এবার কর্নিয়ার পরের পার্টটার নাম হচ্ছে, এই যে এইখান থেকে এতটুকুনি যে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় একটা, এইটা হচ্ছে
অ্যাকুয়াস হিউমার বলে এটাকে। এর মধ্যে একটা লিকুইড থাকে, এটা ওয়াটারের মতো ডেন্সার মিডিয়ামের মতো কাজ করে। তারপরে অ্যাকুয়াস হিউমারের পরে দেখবা আমাদের চোখের চারিদিক মানে চোখের মণিটা এরকম একটা মাসল থাকে, দেখো এই দিক থেকে একটা মাসল দেখা যাচ্ছে, মাসলটার নাম হচ্ছে আইরিশ। এবার এখানে দেখে মনে হচ্ছে কি আইরিশ মাসল হচ্ছে দুইটা, উপরে একটা নিচে একটা, কিন্তু অ্যাকচুয়ালি তা না। তুমি এই ছবিটা দেখো, এইটা গোটাটাই হচ্ছে আইরিশ মাসল, যেখান থেকে তোমার ইয়ে করা মানে লেভেলিং করা, এই সবগুলোই হচ্ছে আইরিশ মাসল, এই গোটাটাই হচ্ছে আইরিশ মাসল। বুঝতে পারছো তো? কিন্তু আইরিশ মাসল মানে তোমার চোখের মনিটা গোটাটা কভার করে না, মাঝখানটা একটু ফাঁকা থাকে। এই ফাঁকা জায়গাটাকে বলে হচ্ছে পিউপিল। এখান দিয়েই, এই পিউপিল দিয়ে লাইট গুলো ঢুকবে চোখের ভিতরে। বুঝতে পারলাম কথাটা? তাহলে এই কিন্তু স্যার বইয়ের ছবিতে আইরিশকে তো আর ওরকম 3D মতো করে দেখানো যাবে না, তাই উপরে একটু আইরিশ দেখিয়েছে আর নিচে একটু আইরিশ দেখিয়েছে। কিন্তু তুমি ইমাজিন করো এই আইরিশটা কিন্তু, এই আইরিশটা কিন্তু গোটাটা জুড়ে আছে, বুঝলা? আর মাঝখানটা একটু গ্যাপ আছে, ওটা হচ্ছে পিউপিল। এবার যেহেতু এটা 2D স্ট্রাকচার, তাই একটু উপরে একটু আইরিশ দিয়ে দেখিয়েছে আর নিচে একটু আইরিশ দেখিয়েছে। তাহলে বলো এই যে আইরিশের মাঝে এই যে গ্যাপটা যেখান দিয়ে লাইট ঢুকবে, এই গ্যাপটার নাম কি হয়ে যাবে? পিউপিল। বুঝলা? তারপরে আছে হচ্ছে আমাদের আই লেন্স। বলতো শেপটা দেখে কি মনে হচ্ছে, লেন্সটা কনকেভ না কনভেক্স লেন্স? এটা কনভেক্স লেন্স, কারণ দুই দিকে উঁচু আছে। যদি দুই দিকটা ঢুকানো থাকতো তাহলে হতো কনকেভ, কিন্তু আমাদের আই এর লেন্স কি বলতো, কনভেক্স লেন্স। আর তোমাদের আশা করি মনে আছে, কনভেক্স লেন্স হচ্ছে প্যারালাল লাইট কে একটা পয়েন্টে মিলায়, মানে কনভার্জ করে। ইয়েস অর নো? তাহলে তোমার চোখের ভিতরে যত লাইট ঢুকছে, এই যে এরকম করে যখন লাইট ঢুকবে পিউপিল দিয়ে, সেগুলোকে এই জায়গাটায় ফোকাস করবে, এই যে এইখানটাতে ফোকাস করবে। ওই জায়গাটাতে আমরা পরে আসছি। বুঝা গেল তো কথাটা? এরকম করে আই লেন্স হচ্ছে কাজ করে। এবার আই লেন্স দেখো উপরে একটা সুতোর মতো জিনিস দিয়ে লেগে আছে, এই সুতোর মতো জিনিসটার নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। আর সাসপেন্সরি লিগামেন্ট দেখো উপরের দিকে আবার একটা মাসেলের সাথে লেগে আছে, উপরে এখানে একটা মাসেল আছে, আবার এইখানে একটা মাসেল আছে। এই মাসেলটার নাম হচ্ছে কি বলতো, সিলিয়ারি মাসেল। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এই সিলিয়ারি মাসেল যখন, সিলিয়ারি মাসেল যখন রিল্যাক্স হয়, সিলিয়ারি মাসেল যখন রিল্যাক্স হয়, তখন সাসপেন্সরি লিগামেন্ট উপরের দিকে টানে আর নিচের দিকে টানে। টানলে এই লেন্সের উপরেও টান পড়বে, হ্যাঁ কি না? তখন লেন্সটা এরকম লম্বা আর থিন হয়ে যায়। এটা আমরা করি দূরের জিনিস দেখার সময়। আর যখন সিলিয়ারি মাসেল যখন কন্ট্রাক্ট করে, দেখো সিলিয়ারি মাসেল যখন কন্ট্রাক্ট করে, তখন সাসপেন্সরি লিগামেন্ট গুলো নিচের দিকে চলে আসে আর এই সাসপেন্সরি লিগামেন্ট উপরের দিকে চলে আসে। আসলে আই লেন্সের উপরে টান কমে যাবে, তাই কি না? টানটা কমে গেলে আই লেন্স হচ্ছে এরকম মোটা আর রাউন্ড একটু টাইপের হয়ে যায়। এটা আমরা করি কাছের জিনিস দেখার সময়। তার মানে আমাদের আই এর লেন্স কিন্তু কাচের মতো ফিক্স যে শেপ হবে তা না। দূরের জিনিস আর কাছের জিনিস দেখার সময় আই লেন্সের শেপও চেঞ্জ হয়। এটা ক্যামেরার লেন্সের মতো বা মাইক্রোস্কোপের লেন্সের মতো না যে শেপ চেঞ্জ হবে না, ফ্লেক্সিবল হয় এটা আমাদের আই লেন্সটা। তারপরে চলে আসো এই যে পিছন দিকে, এই যে কর্নিয়াটাই দেখো পিছন দিকে এক্সটেন্ড হয়ে এখানে একটা জিনিস বানিয়েছে, এইটার নাম হচ্ছে রেটিনা। এই লেয়ারটার নাম হচ্ছে কি বলতো, রেটিনা। খুবই ইম্পর্টেন্ট। রেটিনার মধ্যে আমাদের লাইট সেন্সিটিভ সেল থাকে। রেটিনার মধ্যে কি থাকে বললাম, লাইট আর কালার
সেনসিটিভ সেলস থাকে। সেলগুলোর নাম হচ্ছে রড সেল আর কোন সেল। এই সেলগুলোরও ফাংশন আমরা পরে করব। আর রেটিনা অ্যাকচুয়ালি এখানে একটা স্ক্রিনের মতো কাজ করে, স্ক্রিন। তার মানে যত লাইট এই যে পিউপিল দিয়ে ঢুকছে, পিউপিল দিয়ে যত লাইট ঢুকছে সবগুলো এই স্ক্রিনের মধ্যে গিয়ে কাস্ট হবে, সবগুলো এই স্ক্রিনের মধ্যে গিয়ে কাস্ট হবে। বুঝতে পারলা এইটুকুনি তো? তাহলে রেটিনা তুমি বুঝে গেলা। এইবার দেখো রেটিনার থেকে কি হয়, যখন সেলগুলো লাইটকে সেন্স করে বা কালারকে যখন সেন্স করে রেটিনার মধ্যে থাকা সেলগুলো, ওই সেলগুলো কানেক্টেড আছে অনেক নার্ভের সাথে। এইখান থেকে অনেক নার্ভ বেরিয়েছে, নিউরন, মনে আছে তো নিউরন? ওই নিউরন গুলো সব একসাথে হয়ে এখান দিয়ে আমাদের ব্রেনে চলে যাচ্ছে। এই যে এখান দিয়ে আমাদের ব্রেনে চলে যায়। তাহলে আই থেকে যত নিউরন বেরিয়েছে বা নার্ভ বেরিয়েছে, ওগুলোকে বলে হচ্ছে তোমার অপটিক নার্ভ। এগুলো তোমার লাইটের যে সেন্সিটিভিটি বা কালারের যে সেন্সিটিভিটি, ওটা এখান দিয়ে কোথায় চলে যাবে বলতো? ব্রেনে চলে যাবে। ভালো কথা। এইবার ঠিক যেই জায়গাটাতে তোমার রেটিনা, এই যে রেটিনা আর অপটিক নার্ভ যেই জায়গাটাতে মিট করছে, এই জায়গাটাতেই আমরা কিছুই দেখতে পাই না। তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ব্লাইন্ড স্পট। কারণ এই জায়গাটাতে কোনো রড সেল কোন সেল থাকে না। রেটিনার যে সেলগুলোর নাম বললাম ওগুলো এই এই জাংশনটাতে থাকে না। তো এই জায়গাটার নাম কি বললাম? ব্লাইন্ড স্পট। ঠিক আছে, তাহলে ব্লাইন্ড স্পট বুঝে গেলাম। হ্যাঁ, এইবার আরেকটা জিনিস কি, যে এই যে লাইট গুলো যে আসছে, এসে রেটিনার উপরে পার্টিকুলার যে জায়গাটাতে ফোকাস হয়, এই স্ক্রিনটার নাম হচ্ছে তোমার ম্যাকিউলা। স্ক্রিনটার এটা নাই বইতে, স্ক্রিনটার নাম কি? ম্যাকিউলা। আর ম্যাকিউলার যে পার্টিকুলার পয়েন্টটাতে ফোকাসটা হচ্ছে, এই পয়েন্টটার নাম হচ্ছে ফোবিয়া। পয়েন্টটার নাম কি? ফোবিয়া। আর এই জায়গাটার একটা স্পেশালিটি আছে। এই জায়গাটাতে রেটিনার যে রড সেল আর কোন সেল বললাম, সেগুলো সব থেকে বেশি থাকে। রড সেল আর কোন সেল সব থেকে বেশি থাকে। তো তোমার লাইট যদি এখানে ফোকাস না হয়ে যদি এখানে এখানে কোথাও ফোকাস হয়, তুমি হয়তো অত ভালো দেখতে পাবা না। সেই জন্য একেবারে রেটিনার যেই জায়গাটাতে সব থেকে বেশি সেল থাকে, যেটার নাম ম্যাকিউলা, আর তার মধ্যে একটা পয়েন্ট থাকে যেটার নাম কি বললাম? ফোবিয়া। এইখানটাতেই লাইটটাকে ফোকাস হতে হবে। তাহলে তুমি বলো, এই হিউম্যান আই এর গোটা স্ট্রাকচারটা বুঝতে পারলা? আর কিছু এখানে সেরকম বলার নেই হিউম্যান আই। একবার খালি ফটাফট বলে দিই। সবার বাইরের দিকে একটা মেমব্রেন থাকে, হয়ে গেল কর্নিয়া। কর্নিয়ার ভিতরে এখানে একটা ওয়াটারি লিকুইড থাকে যেটার নাম অ্যাকুয়াস হিউমার। তারপরে অ্যাকুয়াস হিউমারের উপরের দিকে, মানে অ্যাকুয়াস হিউমারটাকে ঘিরে চারিদিকে, হ্যাঁ, এরকম করে আইরিশ মাসল থাকে। দেখে নাও এখানে আইরিশ মাসল কোন জায়গাটা থেকে ফোকাস করেছে। এই গোটা ইয়েলো কালারের ইয়ে করাটাই কিন্তু আইরিশ মাসল, গোটাটাই। কিন্তু এখানে বইতে 2D ছবিতে তো আর ওরকম করে 3D করে চারিদিক দিয়ে আইরিশ দেখানো যাবে না। তাই উপরে একটু আইরিশ আর নিচে একটু আইরিশ দেখিয়েছে। তাহলে আইরিশ মাসল হয়ে গেল। স্যার আইরিশ মাসল কি করে? আইরিশ মাসল করে হচ্ছে যখন তুমি খুব ব্রাইট লাইট দেখো, তখন আইরিশ মাসল কন্ট্রাক্ট করে এই যে পিউপিলটাকে ছোট করে দেয়, যাতে বেশি লাইট ঢুকতে না পারে। কারণ ব্রাইট লাইটে তো তুমি সবকিছু ঘোলা ঘোলা দেখবা। আবার যদি তুমি ডার্ক লাইটে থাকো, তখন আইরিশ মাসল আবার রিল্যাক্স হয়ে যায়, রিল্যাক্স হয়ে ছোট হয়ে যায়।
ছোট হয়ে পিউপিলটাকে অনেকটা বড় করে দেয় যাতে বেশি করে লাইট ঢুকতে পারে। ডার্ক, তুমি যখন অন্ধকার রুমে, তার মানে আইরিশ মাসেল কতটা লাইট ঢুকবে তোমার চোখে সেটাকে কন্ট্রোল করে। আর আইরিশ মাসেলের যে মাঝখানে যে গ্যাপটা বললাম, এই গ্যাপটার নাম কি বলতো? পিউপিল, যেখান দিয়ে লাইটটা ঢুকবে। তাহলে পিউপিল এইদিকে হয়ে গেল, দেখে নাও এইদিকে পিউপিলের ছবিটা দেখে নাও। এই যে আইরিশ মাসেলের মাঝখানে যে এই যে টাইনি গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে পিউপিল। হ্যাঁ, আর এই জায়গাটা জেনারেলি কালো দেখা যায় মানুষের যখন চোখ দেখবা, কারণ এখান দিয়ে লাইটের কোনো রিফ্লেকশন হয় না, তাই এই জায়গাটা কালো দেখা যায়। তাহলে পিউপিল দিয়ে লাইট ঢুকবে আমাদের চোখে। তাহলে লাইটটা ঢুকে কোথায় গিয়ে পড়বে? আমাদের আই লেন্সের উপরে গিয়ে পড়বে। আই লেন্স হচ্ছে তোমার একটা ফ্লেক্সিবল টিস্যু দিয়ে তৈরি, ট্রান্সপারেন্ট হয়। আর যদি ওই টিস্যুর সেলগুলো মরে যায়, তখন তোমার আইরিশের আই লেন্সের উপরে মরে যাওয়া ডেড সেলগুলো জমে যাবে, তখন কিন্তু ভালো করে লাইট পাস হতে পারবে না, যেটাকে বলে চোখের ছানি। বুঝতে পারলে? তখন আবার এটাকে অপারেশন করে এই পার্টটা অপারেশন করে তুলে ফেলতে হয়, চেঁচে চেঁচে তুলে ফেলে ওটা। এবার এই আইল্যান্ডসটা কিন্তু নিজের শেপ চেঞ্জ করতে পারে, আর আইল্যান্ডস এর শেপ চেঞ্জ করে সাসপেন্সরি লিগামেন্ট আর সিলিয়ারি মাসেল। সিলিয়ারি মাসেল যখন তোমার রিল্যাক্স হয়ে সাসপেন্সরি লিগামেন্টকে দুই দিকে টানে, টানলে আমি কি বললাম, আইল্যান্ডসটা এরকম লম্বা টাইপের আর পাতলা হয়ে যায়, এটা আমরা করি দূরের জিনিস দেখার সময়। আর সিলিয়ারি মাসেল যখন রিল্যাক্স হয়, তখন সিলিয়ারি মাসেল নিচের দিকে চলে আসে। নিচের দিকে চলে আসলে এই সুতাটাতে টান কমে যাবে, হ্যাঁ কি না? মানে সাসপেন্সরি লিগামেন্টের টান কমে যাবে। কমে গেলে লেন্সেও টান কমে যায়, তখন লেন্সটা ছোট আর মোটা হয়ে যায়। এটা আমরা করি কাছের জিনিস দেখার সময়। তাহলে তোমরা মনে রাখবা, সিলিয়ারি মাসেল আর সাসপেন্সরি লিগামেন্ট এরা দুজনেই কিন্তু অ্যাকোমোডেশনের জন্য দরকার, মানে দূরের জিনিস আর কাছের জিনিস দেখার জন্য এই মাসেল আর এই লিগামেন্টটা দরকার। তারপরে ভিতরে যে ফাঁকা জায়গাটা দেখছো, এখানে কিন্তু ফাঁকা না, এখানেও একটা ওয়াটারি লিকুইড থাকে। এই ওয়াটারি লিকুইডটার নাম ভিট্রিয়াস হিউমার। আর এই ভিট্রিয়াস হিউমারটাও একটা রিফ্র্যাক্টিভ মিডিয়ামের মতো কাজ করে, ডেন্স মিডিয়াম। আর একদম পিছন দিকে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, স্ক্রিনটার নাম রেটিনা। রেটিনাতেই সমস্ত লাইট এসে, রেটিনাতেই সমস্ত লাইট যখন ঢুকবে লেন্স দিয়ে ফোকাস হয়ে রেটিনাতেই ফোকাস হবে, বুঝলো তো? যেই জায়গাটায় ফোকাস হয় ওটার নাম ম্যাকিউলা, আর ম্যাকিউলার যে পয়েন্টটাতে ফোকাস হয় সেটার নাম ফোভিয়া। বলে দিলাম। এবার রেটিনার মধ্যে কি থাকে? প্রচুর লাইট আর কালার সেন্সিটিভ সেল থাকে, যেগুলোর নাম হচ্ছে রড সেল আর কোন সেল। এই সেলগুলো তোমার লাইট আর কালারকে বুঝতে পারে, সেন্স করতে পারে। এবার এইখান থেকে প্রচুর নিউরন বেরিয়েছে, এখান থেকে প্রচুর নিউরন গুলো বেরিয়েছে। ওই নিউরন গুলো সব একসাথে হয়ে বানায় হচ্ছে কি বলতো, অপটিক নার্ভ। আর এই অপটিক নার্ভটা চলে গেছে তোমার ব্রেনে, যাতে করে তুমি কি দেখছো না দেখছো সেটা যাতে তোমার ব্রেন ইন্টারপ্রেট করতে পারে। আর অপটিক নার্ভ যেই জায়গাটা দিয়ে বেরোচ্ছে, রেটিনা আর অপটিক নার্ভের এই যে জাংশনটা, যেখানে কোনো রড সেল কোন সেল থাকে না, ওই জায়গাটাতে আমরা কিছু দেখতে পাই না। তো ওটার নাম কি হয়ে গেল? ব্লাইন্ড স্পট। তাহলে সবগুলো আমি আবার রিভিশন বলে দিলাম, কি পারবা তো? হয়ে গেল। এইবার চলে আসো হচ্ছে এই যে কনস্ট্রাকশন অফ আই, গোটাটাই এখানে পুরোপুরি বলে দেওয়া আছে। আমি আর লাইন বাই লাইন আমি কিন্তু আর রিডিং এটা পড়াচ্ছি না, হ্যাঁ। এটা কিন্তু গোটাটাই পড়বা। দেখো এখানে কর্নিয়া লেখা আছে। কর্নিয়া তুমি এই যে এখান থেকে মোটামুটি হচ্ছে, হ্যাঁ, এই যে এখান থেকে এত অব্দি পড়বা হচ্ছে কর্নিয়া। কর্নিয়ার স্ট্রাকচার ফাংশন সবই বলা আছে। 2 নাম্বার চলে আসো আইরিশ। এই যে আইরিশ মাসেল যে বললাম, আইরিশ মাসেল পড়বা এখান থেকে এত অব্দি। তারপরে হচ্ছে পিউপিল। পিউপিল পড়বা, পিউপিল মানে কি আইরিশের মাঝখানে যে গ্যাপটা, যেখান দিয়ে লাইট ঢুকবে, এটা পড়বা এখান থেকে এত অব্দি। পড়লা তো? তারপরে চলে আসো লেন্স, আই এর লেন্স।
আই এর লেন্স কিন্তু হয় ট্রান্সপারেন্ট, সফট, ফ্লেক্সিবল, এগুলো মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, যেটা তোমার লাইটকে ফোকাস করবে একবারে। আর এটা কিন্তু কনভেক্স লেন্স হয়, যাতে করে লাইট গুলো একটা পয়েন্টে মিট করায়, মানে কনভার্জ করায়। তাহলে আই এর লেন্স তুমি পড়বা হচ্ছে এখান থেকে এত অব্দি, রেটিনা পর্যন্ত। এবার আই লেন্স দুই দিকে টেনে ধরে থাকে, তাই না, কি দিয়ে? সাসপেন্সারি লিগামেন্ট দিয়ে, যাতে করে আই এর লেন্সকে এরা ছোট বড় করতে পারে, পাতলা আর মোটা করতে পারে। তাহলে এটা এখান থেকে পড়বা। আর এক সিলিয়ারি মাসেলও এর মধ্যে ঢুকে যাবে, কারণ সাসপেন্সারি লিগামেন্ট আর সিলিয়ারি মাসেল কিন্তু অ্যাটাচড, আর দুজন মিলে একসাথে কাজ করে। তো এইটা পড়বা হচ্ছে তোমার এখান থেকে চেঞ্জিং শেপ, এই যে মাসল পর্যন্ত এত অব্দি পড়বা হচ্ছে সিলিয়ারি মাসেল, সাসপেন্সারি লিগামেন্ট আর সিলিয়ারি মাসেল। আচ্ছা, এবার চলে আসো, এইটা এক্সট্রা, ক্যামেরার লেন্সের সাথে আই এর লেন্সের কি ডিফারেন্স? হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে এত অব্দি পড়বা, এটা লিখে রাখো পাশে, এক্সট্রা কিছু একটা লিখে রাখো। এটা মানে আই এর স্ট্রাকচার যখন যদি তোমাকে ডেসক্রাইব করতে বলে, তখন এটা লিখবা না। আচ্ছা, তারপরে চলে আসো রেটিনা। রেটিনা পড়বা হচ্ছে এখান থেকে আহ রেটিনা পড়বা হচ্ছে তোমার এইখান থেকে পুরো একেবারে জাংশন, ইলেকট্রিক্যাল সিগন্যালস, হ্যাঁ, এই যে সিগন্যালস পর্যন্ত পড়বা রেটিনা। রেটিনার মধ্যে আমি কিন্তু বলেছি দুই রকমের সেনসিটিভ সেল থাকে, রড সেল আর কোন সেল, হ্যাঁ কি না? রড সেল কি সেন্স করতে পারে? ইন্টেন্সিটি অফ লাইট। আর কোন সেল কি ডিটেক্ট করতে পারে? কালার অফ অ্যান অবজেক্ট। কি পারবা তো? আচ্ছা, তারপরে চলে আসো অপটিক নার্ভ। রেটিনা আর অপটিক নার্ভের যে জায়গাটা, ওখানে কোনো সেনসিটিভ সেল থাকে না, ওই জায়গাটাকে কি বলে? ব্লাইন্ড স্পট। তাহলে ব্লাইন্ড স্পট তুমি পড়বা মোটামুটি এখান থেকে এত অবধি, ব্লাইন্ড স্পট এখান থেকে এত অবধি। হয়ে গেল। আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে এইখান থেকে এত অবধি আবার একটা এক্সট্রা, মানুষের আই আর ক্যামেরার মধ্যে কি ডিফারেন্স? এই যে এখান থেকে এত অবধি, এটার পাশেও তুমি এক্সট্রা লিখে রাখো। ক্যামেরার লেন্স কিন্তু শেপ চেঞ্জ হয় না, আর হিউম্যানের আই এর লেন্সের শেপ চেঞ্জ হয়। আর এইবার চলে আসো অ্যাকুয়াস হিউমার। ছবিতে দেখো তো অ্যাকুয়াস হিউমার খুঁজে পাও কিনা? পেয়েছো তো? আর তারপরে এই যে এখানে দেখো তো ভিট্রিয়াস হিউমার, দেখো তো ছবিতে ভিট্রিয়াস হিউমার খুঁজে পাও কিনা? ওগুলা হচ্ছে কিন্তু ওয়াটারি লিকুইড, ওগুলা রিফ্র্যাক্টিভ মিডিয়ামের মতো কাজ করে। তাহলে এত অবধি গিয়ে তোমার হয়ে গেল হিউম্যান আই এর স্ট্রাকচার। ডান। আচ্ছা, এইবার চলে আসো ওয়ার্কিং অফ আই। আই কিভাবে কাজ করে? আই কিভাবে কাজ করে খুবই ইজি। ধরে নাও আমি অত বেশি পার্ট গুলোতে যাব না, আমি মেন ফোকাস করব হচ্ছে এইদিকে হচ্ছে লেন্সটা আমি ড্র করব, আর এইদিকে হচ্ছে আমি খালি রেটিনাটা ড্র করব। আমার এইটুকুনি লাগবে এটা বোঝাতে, বাকি পার্ট গুলো আছে। হ্যাঁ, সামনের দিকে একটু কর্নিয়াটা ড্র করে দিই, ব্যাস। এইবার মনে করো এখান দিকে লাইট আসছে, এখান দিয়ে ধরে নাও লাইট আসছে, তো প্রথমে আমি প্যারালাল লাইট দিয়ে বুঝাচ্ছি। প্যারালাল লাইট দিয়ে আসছে। এইবার এইটাকে যদি আমি অপটিক্যাল সেন্টার ভাবি, তাহলে আর লাইট গুলো যেখানে ফোকাস হবে, রেটিনার এই স্পটটাকে বলবো ফোকাল ফোকাস। তাহলে এটা হয়ে গেল তোমার সি, আর এটা হয়ে গেল তোমার এফ, তাই তো? তাহলে যখন লাইট গুলো লেন্স দিয়ে পাস হবে, লেন্স তো, ও যেহেতু এটা কনভেক্স লেন্স লাইটকে কি করে? কনভার্জ করে।
কনভার্জ করা মানে কি একটা পয়েন্টে মিলানো, তাহলে সবগুলো এই ফোকাসে গিয়ে মিট করবে, সব লাইট এই ফোকাসে গিয়ে মিট করবে। তাহলে সেন্টার অফ অপটিক্যাল সেন্টার থেকে ফোকাস পর্যন্ত এই লেনটাকে কি বলবো? ফোকাল লেন্থ। তাহলে তোমার চোখেরও ফোকাল লেন্থ হয় ঠিক একটা লেন্সের মতো। তাহলে স্যার এখানে কিরকম ইমেজ তৈরি হবে? ধরে নাও এখানে যদি একটা দূরে যদি একটা গাছ থাকে, নিচে ড্র করি, ধরে নাও দূরে যদি একটা গাছ থাকে, ট্রি আছে, এই ট্রি থেকে এরকম প্যারালাল লাইট আসলো, ওপরের পয়েন্ট থেকে একটা নিয়ে আসলাম, নিচের পয়েন্ট থেকে একটা নিয়ে আসলাম, তারপরে এরা কি হবে? কনভার্জ হবে, হ্যাঁ কি না? এই যে কনভার্জ হলো, কনভার্জ হলে ওপরের লাইটটা চলে গেল নিচে, আর নিচের লাইটটা চলে গেল উপরে, তার মানে গাছটা উল্টে যাবে, ইয়েস অর নো? হ্যাঁ। আর এটা যে, আর রেটিনা কি একটা স্ক্রিনের মতো, রেটিনাটাকে আমি যদি একটা স্ক্রিনের মতো ভাবি, তার মানে এইটা স্ক্রিনে কাস্ট হচ্ছে, ইয়েস অর নো? স্ক্রিনে কাস্ট হলে ইমেজটা রিয়েল না ভার্চুয়াল? রিয়েল ইমেজ। আর উল্টা হচ্ছে, তার মানে কি হয়ে গেল? ইনভার্টেড হয়ে গেল, এরকম। তাহলে আমাদের চোখের ভিতরে এরকম রিয়েল আর ইনভার্টেড, তার মানে তুমি যে আমাকে দেখছো অ্যাকচুয়ালি কিন্তু আমাকে উল্টা দেখছো। তাহলে স্যার এটা কিভাবে সোজা হয়ে যাচ্ছে? যখন এখান থেকে ওই যে আমি, রেটিনার মধ্যে কি আছে? রড সেল আর কোন সেল। তো রড সেল কোন সেল, রড কি সেন্স করতে পারে? লাইটের ইন্টেন্সিটি। আর কোন সেল কি ডিটেক্ট করতে পারে? কালার। মনে রাখবা কিন্তু, হ্যাঁ, আগেও পড়ালাম। তো যখন তুমি লাইট আর কালারকে ডিটেক্ট করে, রড সেল কোন সেল দিয়ে ডিটেক্ট করে তুমি যখন বুঝতে পারলা হ্যাঁ এটা একটা ট্রি, এবার এখানে তৈরি হবে ইলেকট্রিক্যাল ইম্পালস। কি তৈরি হবে? ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হবে, মানে নার্ভ ইম্পালস। ওই ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো ওই যে নার্ভ গুলো দিয়ে, নিউরন গুলো দিয়ে চলে যাবে কোথায় বলো তো? অপটিক নার্ভে চলে যাবে, হ্যাঁ কি না? অপটিক নার্ভে গিয়ে এই এইটা যখন কোথায় চলে যাবে? তোমার ব্রেনে চলে যাচ্ছে। এবার ব্রেন বুঝতে পারলো তার মানে এটা একটা ট্রি। এবার ব্রেন ওই ছবিটাকে সোজা করে, ব্রেন ওই ছবিটাকে সোজা করে। অ্যাকচুয়ালি চোখের ভিতরে তৈরি হচ্ছে উল্টা, কিন্তু ব্রেন ওটাকে সোজা বানিয়ে তোমাকে বোঝায় যে হ্যাঁ এটা একটা tree। কি ওয়ার্কিং অফ আই বুঝতে পারলো তো? মনে রাখবে এখানে কিন্তু এই পার্টটা ইম্পর্টেন্ট, রিয়াল এন্ড ইনভার্টেড। যাই ইমেজ হোক না কেন, দূরে থাকুক কাছে থাকুক, যাই হোক না কেন, রিপিট করতে হলে বলো। তাহলে হ্যাঁ বলো। হুম, একবার বলবো। এবার ঠিক আছে, তো এটা তো একটা ট্রি দিয়ে বুঝালাম। আচ্ছা, ট্রি না হয়ে, ট্রি তো অনেক দূরে আছে, আমি যদি কাছের কোনো কিছু দিয়ে বুঝাই তা ওটা দিয়েও বুঝাই। ধরো না তোমার চোখের সামনে একটা পেন্সিল আছে, ধরো না এখানে একটা পেন্সিল আছে। এবার পেন্সিল তো কাছে, এখান থেকে তো আর প্যারালাল লাইট আসবে না, এখান থেকে আসবে এই রকম লাইট, ডাইভার্জিং লাইট আসবে। এটা দিয়ে বোঝার একই ব্যাপার। তাহলে লেন্স এই ডাইভার্জিং লাইটকে কি করবে? কনভার্জ করবে, মানে একটা পয়েন্টে গিয়ে মিলানোর চেষ্টা করবে। তো যখন মিলাবে এই রকম হয়ে যাবে। তাহলে নিচের লাইটটা চলে গেল উপরে, আর উপরের পেন্সিলের উপরের লাইটটা চলে গেল নিচে। তাহলে পেন্সিলটা কেমন হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। কিন্তু ওটা কোথায় কাস্ট হবে? তোমার রেটিনাতে কাস্ট হবে। রেটিনাটা স্ক্রিনের মতো, সিনেমার স্ক্রিনের মতো হবে। আর এখানে কি আছে? রড সেল আর কোন সেল। ওরা রড সেল লাইটকে ডিটেক্ট করলো, পেন্সিল থেকে যে লাইটটা আসলো, আর কালারটাকে ডিটেক্ট করলো, করে নিয়ে কি তৈরি করবে? একটা ইলেকট্রিক্যাল ইম্পালস। ওই ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো কি দিয়ে যাবে? নিউরন দিয়ে যাবে, চোখের সাথে লেগে থাকা নিউরন গুলো দিয়ে যাবে। নিউরন গুলো একসাথে হয়ে কি বানাবে? অপটিক নার্ভ। অপটিক নার্ভটা কোথায় চলে যাবে? তোমার ব্রেনে। তখন ব্রেন ওই ইমেজটাকে প্রসেসিং করে সোজা করে দেখাবে যে এটা হচ্ছে একটা পেন্সিল। বুঝতে পারলা?
দেখে দেখে নাও এইখানে যা বললাম তাই এখানে লেখা আছে। তুমি এই যে এখান থেকে এত অব্দি পড়বা। তাহলে প্রথমে কর্নিয়া দিয়ে ঢুকলো। বইয়ের ছবিতে দেখো কর্নিয়া, ছবি দেখে দেখে পড়বা কিন্তু, কারণ এখানে আমি অত উপরে নিচে করতে পারবো না, তাই তোমাদেরকে ছবিগুলো দেখতে হবে। কর্নিয়া দিয়ে ঢুকলো, তারপরে ওই যে পিউপিল দিয়ে লাইটটা পাস করে লেন্সে চলে গেল। পিউপিল ছবিতে দেখে নাও, পেয়েছো তো? পিউপিল দিয়ে ঢুকে কোথায় গেল? আই লেন্স। এবার আই লেন্স আমি কিরকম লেন্স বললাম? কনভেক্স লেন্স। তো লাইটকে কি করবে? কনভার্জ করবে। করে কিরকম ইমেজ বানাবে? রিয়াল অ্যান্ড ইনভার্টেড ইমেজ বানাবে। আর কিসের উপরে বানাবে? রেটিনার উপরে বানাবে। বোঝা গেল এটুকুনি তো? যেহেতু কর্নিয়াটাও একটা ডেন্সার মিডিয়াম, তো কর্নিয়াও কিন্তু অনেকটা লাইটকে কনভার্জ করে। মানে লেন্সের আগেও একটু কনভার্সন হয়। তারপরে চলে আসো হচ্ছে আহ এই যে দেখো, দ্য ইমেজ ফর্মড অন দ্য রেটিনা ইজ কনভেড টু ব্রেন। কে নিয়ে যাবে? অপটিক নার্ভ নিয়ে যাবে। তখন আমাদের ব্রেনে একটা ভিশনের সেন্সেশন তৈরি হবে যে কিছু একটা অবজেক্টকে দেখতে পাচ্ছি। কিন্তু রেটিনার মধ্যে কি রকম সেল থাকে বলেছিলাম? লাইট সেন্সিটিভ আর কালার সেন্সিটিভ সেল থাকে। এই লাইট সেন্সিটিভ সেলগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। এই যে লাইট সেন্সিটিভ সেন্সিটিভ সেল গেটস অ্যাক্টিভেটেড অ্যান্ড জেনারেট, কি জেনারেট করে বলেছিলাম? ইলেকট্রিক্যাল সিগন্যাল। আমার এখানে দেখো, তাহলে বুঝতে পারবা। তখন এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা রেটিনা থেকে বের হবে। রেটিনা কোথায় এটা পাঠিয়ে দিবে? অপটিক নার্ভে পাঠিয়ে দিবে। অপটিক নার্ভ থেকে ওটা কোথায় চলে যাবে? আমাদের ব্রেনে। তখন ব্রেন ওটাকে সেন্স করতে পারবে। এইবার ছবিটা তো হলো উল্টা, কিন্তু দেখো এখানে কি লেখা আছে? আওয়ার মাইন্ড ইন্টারপ্রেটস দ্য ইমেজ অ্যাজ দ্য অবজেক্ট, অ্যাজ দ্যাট অফ অ্যান ইরেক্ট অবজেক্ট। আমাদের ব্রেন ওটাকে সোজা করে দেয়। তাহলে মোটামুটি এত অব্দি হয়ে গেল তোমার হিউম্যান আই কিভাবে কাজ করে। যেটা পড়ালাম ওটাই লেখার এখান থেকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এইবার এই জায়গাটা জাস্ট একটু রিডিং করে রাখবা যে হিউম্যান আই আর ক্যামেরার মধ্যে কি সিমিলারিটি। হিউম্যান আই ইজ লাইক এ ক্যামেরা। ক্যামেরার মধ্যে, আই এর মধ্যেও কনভেক্স লেন্স আছে। আবার যে কিনা রিয়াল আর ইনভার্টেড ইমেজ বানায়। আর এর মধ্যে লাইট সেন্সিটিভ স্ক্রিন আছে, যেটাকে রেটিনা বলে। সেখানে ক্যামেরাতেও কনভেক্স লেন্স থাকে, যেটাকে ক্যামেরা লেন্স বলে। ওখানেও রিয়াল আর ইনভার্টেড ইমেজ তৈরি হয়। আর ওর মধ্যে লাইট সেন্সিটিভ স্ক্রিন থাকে না, রেটিনা থাকে না। কি থাকে? ফটোগ্রাফিক ফিল্ম থাকে, যার উপরে ছবিটা একেবারে সেরে যায়। তাহলে এটা কিন্তু সিমিলারিটি। আগেরটা কি ছিল? ডিফারেন্স, নাকি না? এটা সিমিলারিটি। সিমিলারিটিতে মেন পয়েন্ট কি বলবা? এই যে দেখো, দুজনের মধ্যেই কনভেক্স লেন্স থাকে, আর দুজনেই রিয়াল অ্যান্ড ইনভার্টেড ইমেজ বানায়, তাই কি না? আর দুজনের মধ্যেই স্ক্রিন থাকে। আই এর স্ক্রিনটার নাম রেটিনা, আর ক্যামেরার স্ক্রিনটার নাম ফটোগ্রাফিক ফিল্ম। এই ডান। এইবার চলে আসো আইরিশ আর পিউপিলের ফাংশন। ভালো করে দেখবা। ধরে নাও তুমি আহ ধরে নাও তুমি হচ্ছে বাইরে আছো, আউটসাইড আছো, সরি, তুমি মনে করো আউটসাইডে আছো। এবার আউটসাইডে প্রচুর কি সানলাইট আছে, বুঝা গেল? তুমি একটা ছেলে বা মেয়ে যে বাইরে আছে। এবার হঠাৎ করে তুমি হচ্ছে ডার্ক রুমে ঢুকলা। হঠাৎ করে তুমি কোথায় ঢুকলা? ডার্ক রুমে ঢুকলা। এবার লাইট থেকে হঠাৎ করে কেউ যখন ডার্ক রুমে ঢোকে, সঙ্গে সঙ্গে কিন্তু মনে হয় যেন অন্ধকার, তাই কি না? সব আর তারপরে ধীরে 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 আমাদের চোখটা অন্ধকারের সাথে অ্যাডজাস্ট করে।
তারপরে দেখতে পাই যে এখানে চেয়ার, এখানে টেবিল, এখানে একটা কেউ আছে। তো এটা কেন? কারণ হচ্ছে, এইবার দেখবা তোমরা বইয়ের ছবির সাথে দেখবা এই যে লেন্স, এটা ধরে নাও লেন্স, লেন্সটা এখানে অত ইম্পর্টেন্ট না। লেন্সের বাইরের দিকে এখানে আইরিশ মাসেলটা দেখো, বইয়ের ছবির সাথে দেখবা। আর আইরিশ মাসেলের মাঝখানে এই যে গ্যাপটার নাম কি ছিল? পিউপিল। তাহলে এই গ্যাপটার নাম আমি বলে দিলাম পিউপিল। আর এইটা হয়ে গেল তোমার আইরিশ মাসেল। তো তুমি যখন বাইরে ছিলা, তখন এই আইরিশ মাসেলটা অনেকটা এরকম ইয়ে হয়েছিল, গ্যাপটা ছোট হয়েছিল, পিউপিলটা ছোট হয়েছিল। আমার 260 বললাম, 260 আমার। আমি রিপিট করেছি, নিবন্ধ ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। না না, আমার 200 রেখে দিতাম। আচ্ছা, ওই চিনি। কিন্তু যখনই তুমি ইয়েতে ঢুকলা, ডার্ক রুমে ঢুকলা, তখন কি হয় বলতো? আইরিশ মাসেল কন্ট্রাক্ট হয়ে যায়। কন্ট্রাক্ট হয়ে পিউপিলটাকে অনেকটা, মানে এই যে গ্যাপটাকে অনেকটা বাড়িয়ে দেয়। কেন? কারণ তুমি তো আছো ডার্ক রুমে। তাহলে ডার্ক রুমের জিনিসকে দেখার জন্য বেশি করে লাইট ঢুকাতে হবে তো, এজন্য। সেই জন্য যখন তুমি ডার্ক রুমে ঢোকো, তখন যেহেতু আইরিশটা আগে এরকম ছিল, অনেকটা বড় হয়েছিল, আর পিউপিলের গ্যাপটা অনেকটা ছোট ছিল, তাই শুরুতে তুমি সব অন্ধকার দেখছিলাম। এবার ধীরে ধীরে কি হলো, ধীরে ধীরে আইরিশ মাসেলটা কন্ট্রাক্ট করলো, পিউপিলটাকে, পিউপিলের গ্যাপটাকে অনেকটা বাড়িয়ে দিল। যখন এই পিউপিলের গ্যাপ দিয়ে অনেক লাইট যখন ঢুকতে থাকলো, তারপরে তুমি ধীরে ধীরে দেখলা যে এখানে একটা চেয়ার আছে, বা এখানে একটা কিছু একটা আছে। বুঝতে পারলে তো ব্যাপারটা? আচ্ছা, এবার যদি তুমি ডার্ক থেকে আবার বাইরে বেরো, মনে করো ব্রাইট লাইটে বেরো, ব্রাইট লাইটে যখন বেরো, তো এবার যখন তুমি ডার্ক রুমে ছিলা, দেখো এটা ধরে নাও লেন্স। আর আইরিশটা এমন ছিল, এই যে আইরিশটা এমন ছিল যে পিউপিলের মাঝ, পিউপিলটা কম ছিল, তাই তো? বেশি করে লাইট ঢুকতে পারছিল না। কিন্তু যখন তুমি ডার্ক রুম থেকে ব্রাইট লাইটে বেরোলা, তখন আবার যেন সবকিছু একবারে ঝাপসা, একদম হচ্ছে চোখের চারিদিকে গ্লেয়ার দেখা যাচ্ছে, মানে সূর্যের বিশাল মানে আলো, হয় না? অন্ধকার থেকে যেই বেরোলাম, একবারে চোখের লাইটে একবারে মানে চারিদিক ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। কেন? কারণ তুমি তো ছিলা অন্ধকারে, তোমার আইরিশ মাসেলটা তো অনেক লম্বা হয়েছিল, হ্যাঁ কি না? আর পিউপিলের যে গ্যাপটা, পিউপিলের গ্যাপটা অনেক ছোট ছিল, অত লাইট ঢুকতে পারছিল না। তাহলে এবার কি করবে স্যার আমাদের চোখ? এবার আইরিশ মাসেল রিল্যাক্স হবে। এবার আইরিশ মাসেল রিল্যাক্স হয়ে তোমার এই যে দেখো এই জায়গাটাতে গ্যাপটাকে অনেকটা বাড়িয়ে দেবে। না, উল্টা বললাম, আগে ছোট ছিল, ভুল বললাম না। মানে আগে এটা ছোট ছোট ছিল, গ্যাপটা বড় ছিল ডার্ক রুমে। ব্রাইট লাইটে বেরোনোর সময় এইটা কি হয়ে গেল, এরকম বড় হয়ে গেল। আর এই যে পিউপিলের মাঝের গ্যাপটাকে কি করে দিল? ছোট করে দিল, স্মল পিউপিল করে দিল। তাহলে স্মল পিউপিল কখন করবে? ব্রাইট লাইটে, যাতে ব্রাইট লাইটে বেশি আলো ঢুকতে না পারে, কারণ বেশি আলো ঢুকলে আবার তুমি সবকিছু ঘোলা ঘোলা দেখবা। তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা করে যখন, এই যে দেখে নাও আমাদের এইখানে দেখো পিউপিলের সাইজটা অনেক বড় হয়ে আছে, হ্যাঁ কি না? আর আইরিশ গুলো ছোট হয়ে আছে। আর না, এখানে উল্টা বললাম, এখানে পিউপিলটা অনেক ছোট হয়ে আছে, পিউপিলটা ছোট হয়ে আছে, আইরিশ গুলো লম্বা লম্বা হয়ে গেছে। আর এইখানে দেখো পিউপিলটা অনেক বড়, হ্যাঁ কি না? আর আইরিশ গুলো দেখো ছোট হয়ে গেছে। তাহলে এইটা আমরা কখন করব? আমরা পিউপিলকে কখন ছোট করে দিই? যখন আমরা ব্রাইট লাইটে থাকি। আর আমরা পিউপিলকে কখন বড় করে দিই, বেশি করে লাইট কখন ঢুকাবো? যখন আমরা ডিম লাইট অর ডার্ক ডার্ক প্লেসে যখন
কি বুঝতে পারলা তো ব্যাপারটা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে দ্য আইরিশ কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আই। দাঁড়া, এখানে থার্ড ব্র্যাকেট করতে হবে। থার্ড ব্র্যাকেট করো। এইবার এখান থেকে একটা ফার্স্ট ব্র্যাকেট করো। যদি তুমি এই যে দেখো, লাইট রিসিভড বাই আই ইজ লার্জ, মানে কি ডিউরিং দ্য ডে টাইম, তাহলে তখন আইরিশ কন্ট্রাক্ট করে আর পিউপিলকে কি করে দেয়, ছোট করে দেয়, রিডিউস করে দেয়, যাতে করে লাইট কম ঢোকে। এখান থেকে এত অবধি করে দাও। আর যখন তুমি ডিম লাইটে আছো, এই যে ডার্ক রুমের মধ্যে আছো, তখন আইরিশ মাসল এক্সপ্যান্ড করে করে পিউপিলকে বড় করে দেয়। এই যে পিউপিলকে বড় করে দেয় যাতে বেশি করে লাইট ঢুকতে পারে তোমার চোখে। এখান থেকে এত অবধি করে দাও। এবার এখান থেকে এক্সট্রা কোয়েশ্চেন কি আসবে, পিউপিলের আচ্ছা, এখান থেকে এত অবধি করে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, বাকিটা রিডিং করো। এবার এখান থেকে কি কোয়েশ্চেন আসবে যে পিউপিলের এই অ্যাডজাস্টমেন্টটা হতে একটু টাইম লাগে, ইয়েস অর নো? সেই জন্য ব্রাইট লাইট থেকে ডার্ক রুমে ঢুকলেও সঙ্গে সঙ্গে কিছু দেখতে পাই না, আবার ডার্ক রুম থেকে হঠাৎ করে বেরোলেও সবকিছু কেমন ঘোলা ঘোলা লাগে। তো ওইটার জন্য একটু টাইম লাগে, ওই জন্য ওই অ্যাডজাস্টমেন্টটা হতেও এই টাইমটা লাগে। তো এই অ্যাডজাস্টমেন্টটা তুমি এখান থেকে আহ এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। একটু বেশি লেখা আছে, এটাকে অনেক ছোট করে দেওয়া যাবে। এটা কোথা থেকে কোথায় গেল? এটা দেখো, ব্রাইট লাইট থেকে ডার্ক রুমে গেল, ডার্ক সিনেমা হলে গেল। তাহলে এই সিনেমা হলে ঢোকার সাথে সাথে সব কেমন অন্ধকার লাগে। তারপরে ধীরে ধীরে চেয়ার গুলো দেখা যায়, কারণ তখন পিউপিলের সাইজটা বড় হচ্ছে ধীরে ধীরে, যাতে করে ডার্ক রুমের মধ্যে বেশি করে লাইট তোমার চোখ দিয়ে ঢুকতে পারে। বড় হওয়া মানে আইরিশ কিন্তু ওখানে রিল্যাক্স হচ্ছে। একটু ডিম লাইট দেওয়া থাকে, নাহলে চেয়ার মেয়ারে ধাক্কা খেত। আবার অন দি আদার হ্যান্ড, মানে এবার তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ, ডার্ক রুম থেকে কোথায় যাচ্ছ, ব্রাইট সানলাইটে যাচ্ছ, তখনও দেখবা তোমার চোখে একবারে দেখো, উই ফিল গ্লেয়ার ইন আওয়ার আইস, মনে যেন কত লাইট। তারপরে ধীরে ধীরে এবার ঠিক হবে। এখন কি হবে যে এইবার দেখো আইরিশ মাসেল কন্ট্রাক্ট হয়ে পিউপিলটাকে ছোট করবে, কারণ তুমি ব্রাইট লাইটে আছো। তাহলে এই যে দেখো তো, অনেক লাইট, অনেক লাইট দেখা যাচ্ছে তো। তো অনেক লাইটকে তো অত ঢুকতে দেওয়া যাবে না, তো কিছু লিমিটেড অ্যামাউন্ট অফ লাইটকেই তখন ঢুকতে দেয়। বোঝা গেল ব্যাপারটা? আর যখন তুমি ডার্ক রুমে আছো, তখন আইরিশ রিল্যাক্স হয়ে যায়, রিল্যাক্স হয়ে পিউপিলটাকে বড় করে দেয়, যাতে এক- এমনিতেই ডার্ক রুমে লাইট কম থাকে, তো সেগুলার বেশিরভাগটাই যাতে ঢুকতে পারে, বেশিরভাগটাই যাতে ঢুকতে পারে, সেই জন্য পিউপিলটাকে বড় করে দেয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইটা হচ্ছে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এগুলা এক্সট্রা কোয়েশ্চেন দিতে পারে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবার চলে আসো। আমি তোমাদেরকে কি বলেছিলাম, রেটিনার মধ্যে কি সেনসিটিভ সেল থাকে, হ্যাঁ কি না? সেনসিটিভ সেল থাকে, দুই রকমের সেল, একটা হচ্ছে রড সেল আর একটা হচ্ছে কোন সেল। তো রড সেলের ফাংশন এখান থেকে দেখবা, আর কোন সেলের ফাংশন পরের পেজে এখান থেকে দেখবা। আগে দেখে নাও রড সেল কি লেখা আছে। রড সেলের মধ্যে এমন জিনিস থাকে যেটা আমাদেরকে ডিম লাইটে দেখতে হেল্প করে। কিরকম লাইটে? ডিম লাইটে দেখতে হেল্প করে, মানে এটা লাইট সেন্সিটিভ সেল। স্যার, এই রড সেল আর কোন সেল কিরকম দেখতে হয়? এই যে দেখে নাও, রড সেল রড শেপের দেখতে হয়। বুঝা গেল? রড সেল রড শেপের দেখতে হয়, এই যে এরকম। আর কোন সেল কোন শেপের দেখতে হবে, এই যে এগুলো, এগুলো হচ্ছে তোমার কোন সেল। এই যে এইটা, এইটা, এগুলা কোন সেল। আর যেগুলো রড শেপের দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে তোমার রড সেল। রড সেল হচ্ছে লাইট সেন্সিটিভ, স্পেশালি ডিম লাইট। আর কোন সেল হচ্ছে ব্রাইট লাইট আর কালার সেন্সিটিভ।
রড সেল কি বললাম, শুধু ডিম লাইট, আর কোন সেল হচ্ছে ব্রাইট লাইট অ্যাজ ওয়েল অ্যাজ কালার কে বুঝতে পারে। কি পারবা তো? এইবার চলে আসি দেখি তাহলে রড সেল, যেটা আমি বললাম ডিম লাইট। তোমাকে এখানে একটা জিজ্ঞাসা করলো একটা কোয়েশ্চেন, যে উই ক্যান সি থিংস টু সাম এক্সটেন্ট ইন এ ডার্ক রুম or in the darkness of night due to the presence of rod cells in the retina of our eye। মানে আমরা এমন তো না, পূর্ণিমা ধরো আছে বা একটু চাঁদ আছে রাত্রিবেলা, চাঁদ মনে করো নাইও, একটু স্টার আছে, ওই স্টারের আলোতেও যদি আমরা মাঠে ঘাটে যাই, একেবারে কি অন্ধকার লাগে? একটু আবছা আলো তো আমরা দেখতে পারি। কেন? কারণ আমাদের চোখের মধ্যে কি সেল আছে? রড সেল। এবার স্যার আউলের এক্সাম্পল নিয়ে নাও, ফক্সের এক্সাম্পল নিয়ে নাও, যারা রাত্রিবেলা শিকার করে, ওরা আমাদের থেকেও ভালো দেখতে পারে। কেন? তার মানে ওদের চোখের মধ্যে কোন সেল বেশি আছে? রড সেল অনেক বেশি। তাই ওরা, ওদের নাইট ভিশনটা আরো অনেক ভালো, আমাদের থেকেও ভালো। আমরা তাও যা অল্প দেখতে পাই, ওরা আরো দারুণ দেখতে পায়, একেবারে মনে হয় যেন বিকাল বেলার মতো বা সন্ধ্যা বেলার মতো দেখতে পাবে সব। তাই জন্য ওরা রাত্রিবেলা শিকারও করতে পারে। তো এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে যে why do nocturnal animals can see properly at dark or night, বা ওরা রাত্রিবেলা কেন শিকার করতে পারে? তাহলে nocturnal animals like owl have large number of rod cells in their retina which help them to see properly during the night when there is not much light। হ্যাঁ, কিন্তু ওদের আমাদের নাইট ভিশন অন্যদিকে। আচ্ছা, এখান থেকে আহ, এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আর আমাদেরটা কি লেখা আছে, যে আওয়ার নাইট ভিশন ইজ রিলেটিভলি পুয়ার। কেন? কারণ আমাদের চোখে এই যে তোমার হচ্ছে কি বলতো, রড সেলের নাম্বার অনেক কি থাকে, লেখা আছে স্মলার, মানে কম থাকে। এখান থেকে এত অব্দি আমাদেরটা ব্র্যাকেট করে দাও। আইরিসের কালার হয়, মানে চোখের মনির কালার ডিফারেন্ট ডিফারেন্ট পিগমেন্টের জন্য। মেলানিনই মেনলি থাকে। আমাদের যেটা এশিয়া, সাউথ ইস্টার্ন এশিয়া, যে মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের চোখের কালার ডার্ক ব্রাউন থেকে ব্ল্যাক এর মধ্যে রেঞ্জ করে, কারণ আমাদের চোখের রেটিনাতে অনেক, সরি চোখে আইরিশে অনেক বেশি মেলানিন থাকে তাই। কিন্তু যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা ককেশিয়ান কান্ট্রি, ওদের অনেক রেঞ্জ হয়। আহ, তোমার রেড হতে পারে, একটু গ্রিন হতে পারে, ব্লু হতে পারে, কারণ ওটা অন্য মেলানিনেরই অন্য ভার্সন থাকে। এইবার চলে আসো কোন সেল। আর কোন সেলের কিন্তু দুটা ফাংশন মনে রাখবা। কোন সেল কোন শেপ হবে তাই ওর নাম কোন সেল। আর এটা সেন্স করে ব্রাইট লাইট অ্যাজ ওয়েল অ্যাজ কালার, দুটো কিন্তু। আগেরটা শুধু একটা, আর এটা দুটো। তাহলে এখান থেকে তোমরা এত অবধি কাজ করে দাও, এত অবধি ব্র্যাকেট করে দাও। কোন সেল কিন্তু ডিম লাইটে কাজ করে না, ঠিক আছে? সেই জন্য আমরা ডিম লাইটে কালার অত বুঝতে পারি না। কোন সেল দেখো লেখা আছে, দ্য কোনস ডু নট ফাংশন ইন ডিম লাইট। তাই ডিম লাইটে আমরা অবজেক্টের শেপ টেপ সব বুঝতে পারি, কিন্তু কালার অত বুঝতে পারি না। তাই এইটা রিজন দিবে কিন্তু, why do we cannot detect color in dim light, because cone cells are not activated during dim light। ওরা কোন সময় অ্যাক্টিভেট হয়? ব্রাইট লাইট। সেই জন্য পারবা এইটুকুনি? আচ্ছা, এবার চলে আসি আমরা অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন কি? আমরা দূরের জিনিস আর কাছের জিনিস দেখার সময় লেন্সের শেপের যে চেঞ্জটা করি, করে আমরা দূরের জিনিসের অবজেক্টকে ফোকাস করি, আবার কাছের জিনিসের অবজেক্টকে ফোকাস করি, ঠিক যেরকম ক্যামেরা ফোকাস করে, ওরকম টাইপের। তো এই ফোকাস করাটাকেই বলা হয় কি বলতো? অ্যাকোমোডেশন। কিন্তু এটাতে জানতে হবে তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে লাইট কিভাবে আমাদের চোখে পড়ে। লাইট দুই রকম ভাবে আমাদের চোখে পড়তে পারে। এখানে এ নাম্বার ছবিটাতে লাইট গুলো কিরকম ভাবে আসছে বলো, সবাই বলো। প্যারালাল ভাবে আসছে।
এটা কখন হয়? যখন অবজেক্টটা কোথায় লেখা আছে? ইনফিনিটি, মানে অনেক দূরে। আর কিভাবে আসতে পারে? ডাইভার্জিং হয়ে আসতে পারে। মনে করো এখানে একটা পেন্সিল আছে, তাহলে পেন্সিলের টিপ থেকে লাইট গুলো ডাইভার্জ হয়ে বেরোচ্ছে। তাহলে এটা কখন, এইভাবে লাইট আমাদের চোখে কখন পড়তে পারে? যখন অবজেক্টটা কোথায় আছে? কাছে আছে। বোঝা গেল এইটুকুনি? স্যার, ব্যাপারটা হচ্ছে যে, ধরে নাও এখানে একটা ট্রি আছে, এখানে একটা ট্রি আছে, তুমি এই ট্রি এর কাছে আছো, মনে করো এটা তোমার চোখ। তাহলে ট্রি থেকে লাইট এরকম করে ডাইভার্জ হয়ে বেরোবে, ইয়েস অর নো? তুমি তো বললা কাছের জিনিস থেকে, সরি, হ্যাঁ ডাইভার্জ হয়ে বেরোয়, কাছের জিনিস থেকে লাইট ডাইভার্জ হয়ে বেরোয়, ইয়েস অর নো? কিন্তু যখন তুমি ডাইভার্জ হয়ে বেরোচ্ছে, কিন্তু যখন তুমি দূরে আছো, ধরো না এবার তোমার চোখটা এখানে, তো এই ডাইভার্জ লাইটটা আবার প্যারালাল হয়ে যায়। তোমাকে ভাবতে হবে, হ্যাঁ প্যারালাল হয়ে যায়। ডাইভার্জ লাইটটা তোমার চোখে আস্তে আস্তে, দূর থেকে আস্তে আস্তে কি হয়ে যায় বললাম? প্যারালাল হয়ে যায়। কিন্তু আর এটা এভাবেই ভাবতে হবে। স্যার এরকম তো, এটা ব্যাপারটা তো ইমপ্র্যাকটিক্যাল হয়ে গেল। ডাইভার্জ যখন হচ্ছে, মানে লাইট গুলো নিজের থেকে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যেতে তো 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 এরকম হয়ে যাবে, যাওয়ার কথা, একই না? তো ওটা গিয়ে আবার এরকম প্যারালাল কেন হয়ে যাচ্ছে স্যার? কারণ মাঝখানে আছে এয়ার, বুঝলা? এয়ারের জন্য লাইটের পাথের অনেক রকমের কি হয়, চেঞ্জ হয়। আমি তোমাকে, এগুলা তোমাদের থাকলে খুব ভালো হতো। তুমি ধরে নাও, এটা ধরে নাও তোমার মাটি, সয়েল, একই না? এবার সয়েলের সয়েলটা সারাদিন ধরে সূর্যের হিটের জন্য হিট আপ হচ্ছে। তাহলে সয়েলের কাছাকাছি যে এয়ারটা, ওটা অনেক হট, ইয়েস অর নো? আর সয়েল থেকে একটু দূরে যে এয়ারটা, ওটা একটু কুল, একই না? এবার হট এয়ার হয় রেয়ার আর মিডিয়াম, আর কুল এয়ার একটু ঘন হয়, মানে ডেন্সার মিডিয়াম। তো লাইট যখন এই হট রেয়ার আর মিডিয়াম থেকে যখন কুল, মানে ডেন্সার মিডিয়ামে ঢুকবে, তখন ওটা তোমার নর্মালের কাছে চলে আসে, তাই ওটা প্যারালাল হয়ে যায়। ব্যাপার আছে, ওই এমনি এমনি ওটা হয় না। উম, একটা অবজেক্ট, এখান থেকে একটা অবজেক্ট থেকে এরকম করে লাইট বেরোচ্ছে, ডাইভার্জ হয়ে লাইটটা বেরোলো ঠিকই, কিন্তু ওটা প্যারালাল হয়ে যাচ্ছে কেন? তার রিজন এটাই যে, তোমার এইখানে আছে হট এয়ার, মাটির কাছের এয়ারটা হচ্ছে হট এয়ার, কিন্তু মাটির থেকে দূরের এয়ারটা হচ্ছে কোল্ড এয়ার। তো হট এয়ার হচ্ছে রেয়ার মিডিয়াম, আর কোল্ড এয়ার হচ্ছে ডেন্সার মিডিয়াম। তো এবার লাইট যখন, মনে করো এর উপরের এয়ারটা আরো ডেন্স হবে, ইয়েস অর নো? তো আর নিচেরটা আরো আরো মানে একটু কম রেয়ার হবে। যদি এটার সাথে এটাকে কম্পেয়ার করি তাহলে বলছি, আর তখন এটা রেয়ার হবে, এটা ডেন্স হবে। তো লাইট যখন রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে ঢোকে, আর এইখানে যদি তুমি নর্মাল ড্র করো, নিশ্চয়ই ওটা কাছে চলে আসবে, নর্মালের কাছে চলে আসবে, হ্যাঁ কি না? এরকম কাছে, তারপরে আবার এখানে একটা লেয়ার আছে, তখন আবার একটু কাছে আসবে। এরকম আস্তে 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 লাইট গুলো আলটিমেটলি কি হয়ে যায় বলতো? প্যারালাল হয়ে যায়। এটা লেখা নাই বইতে, তাও আমি বলে রাখলাম। যারা বুঝতে পেরেছো তো ভালো, না বুঝতে পারলেও কোনো ব্যাপার না। তুমি খালি মনে রাখবা যে দূর থেকে লাইট আসলে ডাইভার্জ হয়ে শুরু হয় ঠিকই, কিন্তু আলটিমেটলি প্যারালাল হয়ে যায়। অবজেক্টটাকে আমি অনেকটাই ছোট ড্র করেছি, কাজ তো অনেক বড়। বুঝতে পারলো তো? নিচেও যাচ্ছে উপরেও যাচ্ছে, ওই হিসাবে না, আমাকে অনেকগুলো না হলে এয়ারের লেয়ার আগাতে হবে, হট থেকে কোল্ড পর্যন্ত। তাহলে এখানে তোমাকে দুই রকম ভাবে লাইট আমাদের চোখে পড়তে পারে। দ্য রে অফ লাইট কামিং ফ্রম ডিস্ট্যান্ট অবজেক্ট, ওরা প্যারালাল ভাবে আমাদের চোখে পড়ে। এখান থেকে এত অব্দি করে দাও, এগুলো অত বেশি কিছু এখান থেকে লাগবে লাগবে না। আচ্ছা, আর তারপরে চলে আসো, লাইট যখন কাছের থেকে আসে, তখন ওটা ডাইভার্জ হয়ে আমাদের চোখে পড়ে, মানে স্প্রেডিং আউট হয়ে আমাদের চোখে পড়ে।
তাহলে নিশ্চয়ই তোমাকে দূরের জিনিস দেখার সময় তোমার লেন্সের নেচার আর কাছের জিনিস দেখার সময় লেন্সের নেচার একই হলে চলবে না। দূরের জিনিস দেখার সময় তোমাকে লেন্সটাকে লম্বা আর পাতলা হতে হবে, লম্বা আর পাতলা হতে হবে, থিন হতে হবে। কেন? যাতে করে ফোকাল লেন্থটা অনেক দূরে হয়। থিন লেন্সের ফোকাল লেন্থ বেশি হয়, মনে আছে তো? আগের দিন পড়েছিলাম পাওয়ার, পাওয়ার এর পাওয়ার কম হয়। কিন্তু মোটা আর এই যে মোটা আর শর্ট লেন্সের কনভার্জিং পাওয়ার অনেক বেশি হয়, হ্যাঁ কি না? তার মানে ওর ফোকাল লেন্থ অনেক শর্ট হয়। এখানে ফোকাল লেন্থ অনেক লং, লং ফোকাল লেন্থ, আর এখানে ফোকাল লেন্থ শর্ট হয়। আর এটা দরকার এই জন্যই, কারণ এখান থেকে লাইট প্যারালাল ভাবে আসছে আর এখান থেকে লাইট গুলো স্প্রেড হয়ে আসছে। তো প্যারালাল হয়ে আসা লাইটকে কনভার্ট করা খুব ইজি, কিন্তু স্প্রেড হয়ে আসা লাইটকে কনভার্ট করা একটু ডিফিকাল্ট। তো ওটাই আমরা এখন পড়ব, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন আমরা এখন দেখে নিই। দেখো, হোয়াট ইজ অ্যাকোমোডেশন? যে আহ, এই যা এটা জাস্ট একটু একটা ব্র্যাকেট করে দাও এখান থেকে এত অবধি। কি গো দীপিকা, তোমরা বুঝতে পারছো না? কি ওর দিকে এর দিকে তাকিয়ে হাসছো, বুঝতে পারছো না? না বুঝতে পারলে বলো। And I can focus the image of the distant object as well as nearby object. দুটো অবজেক্টই আমরা দেখতে পারি কারণ আমাদের লেন্সটা ফ্লেক্সিবল হয়। এইবার ডাইরেক্ট তোমরা চলে আসবা, এখান থেকে কোনো কোয়েশ্চেন কি থাকে আমি একটু দেখে নিই। হুম। তোমরা দূরের অবজেক্টকে দেখারটা পড়বা এখান থেকে এই যে এত অবধি, দূরের অবজেক্টকে দেখারটা, বোঝা যাচ্ছে তো? আর কাছের অবজেক্টকে দেখারটা তোমরা পড়বা এইখান থেকে, দাঁড়াও, এইখান থেকে তোমার লাগবে না, হ্যাঁ এখান থেকে এই যে অ্যাকোমোডেটেড পর্যন্ত পড়বা, এত খুঁজে বার কর। ভালো করে বুঝবা, তোমরা এই ছবিগুলো দেখো, আমি শর্টে ছবিগুলো আঁকিয়ে বুঝাচ্ছি, গরম লাগছে রে। এখানে প্রথমে আমি ড্র করে দিচ্ছি, তোমার মেন যেগুলো লাগবে সেটা লাগবে হচ্ছে তোমার, ভালো করে দেখে নাও, আমি নর্মাল ড্র করছি। এখানে লাগবে হচ্ছে তোমার একটা লেন্স। বলো তো লেন্সের সাথে এইদিকে তাকাও, লেন্সের সাথে ওপরের দিকে আর নিচের দিকে লেগে আছে দুটো লিগামেন্ট, যেটার নাম কি বলতো? সাসপেন্সারি লিগামেন্ট। আর সাসপেন্সারি লিগামেন্টের সাথে লেগে আছে তোমার কি বলতো? সিলিয়ারি মাসেল। সিলিয়ারি মাসেল। আর আমি কোনো কিছু অত ড্র করছি না, খালি এইদিকে খালি একটু রেটিনাটা ড্র করে দিই, ব্যাস হলো। আচ্ছা এইবার ভালো করে দেখো, ধরে নাও অনেক দূর থেকে প্যারালাল লাইট আসছে, অনেক দূর থেকে প্যারালাল লাইটের বিম আসছে। এবার যদি এই সময়, ভালো করে দেখবা কিন্তু, যদি এই সময় এই লেন্সের শেপটা এরকম মোটা থাকে, এবার মোটা লেন্সের ফোকাল লেন্থ ছোট হয়, ইয়েস অর নো? ভাবো এখানেই ফোকাস, তাহলে কি লাইট গুলোকে এইখানেই ফোকাস করে দিবে, ইয়েস অর নো? তাহলে কি এটা রেটিনা পর্যন্ত পৌঁছাচ্ছে? না তো। রেটিনা পর্যন্ত যদি নাই পৌঁছায় তাহলে রড সেল কোন সেল কিভাবে ডিটেক্ট করবে? আর ইমেজটাই তো তৈরি হলো না, তুমি জিনিসটাকে ঘোলা ঘোলা দেখবা। তাহলে তোমাকে কি করতে হবে? দূর থেকে যখন আসছে লাইট, তখন এই যে প্রথমে সিলিয়ারি মাসল রিল্যাক্স হয়। সিলিয়ারি মাসল কি হয় বললাম? সরি, সিলিয়ারি মাসল রিল্যাক্স না, সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট হয়। সিএম, সিলিয়ারি মাসল
কন্ট্রাক্ট হয়, বোঝা গেল? এবার যদি কন্ট্রাক্ট হয়, দেখছো তো, কন্ট্রাক্ট হলে এই যে সাসপেনসারি লিগামেন্টে টান পড়বে, হ্যাঁ কি না? এই যে টানটা পড়লো, টান পড়লে একটু উপরে আর নিচে নেমে যাবে, এই যে টান পড়লো, দাঁড়া এক second, এইটা মুছে দিই, টান পড়লো, তাহলে লেন্সটা তো ওর সাথে অ্যাটাচ হয়ে আছে, তাহলে লেন্সেও টান পড়বে, হ্যাঁ কি না? তাহলে লেন্সেও এরকম টান পড়লো, এবার লেন্সটা টান পড়লে মোটা থেকে যদি ওকে টেনে লম্বা করে দেওয়া হয়, তাহলে কি লম্বা হলে কি আরো মোটা থাকবে? অত ও কি হয়ে যাবে? পাতলা হয়ে যাবে। বুঝতে পারলা কিনা বলো? লেন্স, তাহলে এখানে কি বললাম? সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট, তারপরে সাসপেনসারি লিগামেন্টকে কি করলো? পুল করলো, সাসপেনসারি লিগামেন্ট আবার লেন্সকে পুল করলো, একই না? লেন্সকে পুল করলো, তার জন্য লেন্সটা কি হয়ে গেল? লং আর থিন হয়ে গেল। ভেরি গুড। এবার লং আর থিনের ফোকাল লেন্থ কিন্তু অনেক বেশি, ঠিক এতটাই যেইখানে আমাদের স্ক্রিনটা আছে, মানে রেটিনাটা আছে। তাহলে দূর থেকে আসা প্যারালাল লাইট গুলোকে কি করবে? একেবারে তোমার রেটিনার যে ফোকাস, যেই পয়েন্টটা, যেটার নাম ফোবিয়া, ওইখানেই ইমেজটা বানাবে। তাহলে দূরের থেকে আসা কোনো, মনে করো ট্রি বা কিছু, ওটা এইখানে উল্টা করে ইমেজটা তৈরি হবে। আর যদি ওটা মোটা থাকতো তাহলে ইমেজ, ট্রি এর ছবিটা আগেই হয়ে যেত, হ্যাঁ কি না? আগে হলে তুমি কি দেখতে? খোলা খোলা দেখতে, তোমার তো সেনসিটিভ সেলগুলোর কন্ট্যাক্টেই আসলো না ব্যাপারটা। কি বুঝতে পারলা ব্যাপারটা তো? সিকোয়েন্সিয়ালি বলবা, দূরের থেকে প্যারালাল লাইট আসছে, তখন সিলিয়ারি মাসেল কি করলো? কন্ট্রাক্ট। ও কন্ট্রাক্ট করলো জন্য ও কাকে টানলো? সাসপেনসারি লিগামেন্টকে টানলো। আর সাসপেনসারি লিগামেন্ট আবার কাকে টানলো? লেন্সকে টানলো। এবার লেন্সকে টানার জন্য লেন্সটা লম্বা হয়ে কি হয়ে গেল? থিন হয়ে গেল। থিন লেন্সের ফোকাল লেন্থ কি বললাম? লং ফোকাল লেন্থ, কি না? তো লং ফোকাল লেন্থ হওয়ার জন্য লাইট গুলোকে ঠিক একেবারে রেটিনার উপরেই ফোকাস করতে পারবো। পারবা তো? এটাই দিবে অ্যাকোমোডেশন কিন্তু। দেখে নাও, এই যে ডিস্টেন্ট অবজেক্ট, অবজেক্ট যখন থেকে লাইট আসে, এইদিকে তাকায় থাকো আগে। সিলিয়ারি মাসেল কি বললাম? আহ, না, সিলিয়ারি মাসেল আগে রিল্যাক্স ছিল, এখন সিলিয়ারি মাসেল কি করবে? ও রে ভাই, সিলিয়ারি মাসেল তো রিল্যাক্স লেখা আছে, আমি তো আগেই ঠিক লিখছিলাম। সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট হবে না, সিলিয়ারি মাসেল কি হবে? রিল্যাক্স হবে। আগেই ঠিক লিখছিলাম, শুধু এইটাই চেঞ্জ হলো, আর কিছুই চেঞ্জ হবে না। সিলিয়ারি মাসেল রিল্যাক্স হলে ছোট হয়ে যায়, হ্যাঁ, হলে বাদ বাকিটা ঠিক আছে। সাসপেনসরি লিগামেন্টকে টানবে, লেন্সকে টানবে, লম্বা আর ক্ষীণ হয়ে যাবে। তাহলে সিলিয়ারি মাসেল কি হবে? রিল্যাক্স হলো। সিলিয়ারি মাসেল রিল্যাক্স হলে কাকে পুল করবে? সাসপেনসরি লিগামেন্টকে। আর সাসপেনসরি লিগামেন্ট কাকে পুল করবে? আই লেন্সকে। তাহলে এই যে সাসপেনসারি লিগামেন্ট পুল করলো আই লেন্সকে, এবার তখন আই লেন্স কি স্ট্রেচ হয়ে গেল, স্ট্রেচ হয়ে গেলে ও কি হয়ে যাবে? থিন হয়ে যাবে। এবার থিন আই এর ফোকাল লেন্থ আমি কি বললাম? অনেক লম্বা হয়, বড় হয়। তখন সমস্ত লাইটকে কনভার্জ করে এক, মানে পাওয়ারটাও কমে গেল, তোমার চোখের পাওয়ার, ফোকাল লেন্থ যত বেশি পাওয়ার তত কম, একই না? আগের পার্টে পড়িয়েছি কিন্তু পাওয়ারে। তো এবার তখন কি হলো? যে স্মল কনভার্জিং পাওয়ার অফ আই লেন্স ইজ সাফিসিয়েন্ট টু কনভার্জ দ্য লাইট প্যারালাল অফ লাইট কামিং ফ্রম ডিস্টেন্স অবজেক্ট টু ফর্ম অ্যান ইমেজ অন দ্য রেটিনা। এবার রেটিনাতে গিয়ে এই যে দেখো, রেটিনার উপরেই ইমেজটা তৈরি হয়ে গেল। তো এখন সিলিয়ারি মাসেল তো কন্ট্রাক্ট, সরি, রিল্যাক্স হয়ে আছে, হ্যাঁ কি না? তো রিল্যাক্স হয়ে থাকা মানে কি? ও সেরকম অত কাজ করছে না। কাজ করা না মানে আনঅ্যাকোমোডেটেড, মানে নর্মালি তোমার চোখ এরকম অবস্থাতে থাকে। বুঝতে পারলা? নর্মালি তোমার চোখ এরকম অবস্থাতে থাকে, সিলিয়ারি মাসেল রিল্যাক্স হয়ে থাকে, যে সাসপেনসারি লিগামেন্টকে টেনে আছে, আর যে কিনা লেন্সকেও টেনে ধরে আছে, লেন্সটাকে লম্বা আর পাতলা করে রেখেছে, এরকম অবস্থাতে থাকে। তখন তুমি ঘুমিয়ে আছো, চোখ বন্ধ করে আছো, বা দূরের জিনিস যখন দেখছো, নর্মালি এরকমই থাকে। তাই লেখা আছে কি বলতো, কোন টার্ম ইউজ করা আছে? আনঅ্যাকোমোডেটেড, মানে কিছুই করলো না, সিলিয়ারি মাসেল কিছুই করলো না।
ওর যেই পজিশনে মানে রিল্যাক্স স্টেটে থাকা ওটাই থাকা। এটুকুনি ক্লিয়ার তো? কিন্তু যখন আমরা কাছের জিনিস দেখব তখন সিলিয়ারি মাসেলকে কাজ করতে হয়। এইবার দেখো, মনে করো এইটা হচ্ছে তোমার দূরের জিনিস দেখার সময় তোমার লেন্সটা লম্বা আর থিন হয়ে আছে, তাই তো? এবার এইটার সাথে লেগে আছে সাসপেন্সারি লিগামেন্ট, সাসপেন্সারি লিগামেন্টের সাথে লেগে আছে রিল্যাক্সড হয়ে থাকা সিলিয়ারি মাসেল, আর সেটা পিছন দিকে আছে মনে করো রেটিনা। এবার যদি কাছে কোনো একটা অবজেক্ট থাকে, ধরে নাও এখানে একটা পেন্সিল আছে, তাহলে পেন্সিলটা থেকে যে লাইট গুলো আসছে ওগুলো তো ডাইভার্জিং লাইট, ইয়েস অর নো? তাই কি না? এবার ডাইভার্জিং লাইটকে, এবার আমাকে বলো তো, তোমার থিন লেন্সের ফোকাল লেন্থ অনেকটাই বেশি, ইয়েস অর নো? লং ফোকাল লেন্থ, তাহলে ও ডাইভার্জিং লাইটকে অনেক দূরে ফোকাস করে ফেলবে তো, রেটিনা পার করে চলে যাচ্ছে ইমেজটা। তার মানে কি তুমি অ্যাকচুয়ালি ইমেজটাকে কি দেখবা? ঘোলা ঘোলা দেখবা, কারণ এর পাওয়ার অনেক কম। এই থিন লেন্সের পাওয়ার তো অনেক কম। পাওয়ার কম মানে কি ফোকাল লেন্থ অনেকটাই লম্বা। তাহলে তোমাকে কি করতে হবে? ফোকাল লেন্থটাকে ছোট বানাতে হবে। এবার ফোকাল লেন্থটাকে কি বানাতে হবে? ছোট করতে হবে। এবার শর্ট ফোকাল লেন্থ কিভাবে হবে? তোমাকে লেন্সটাকে মোটা আর ছোট করতে হবে। তাহলে মোটা আর ছোট কিভাবে করব? এই যে দেখে নাও, এক সেকেন্ড। মোটা আর ছোট করব, এখন সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট করবে। এখন সিলিয়ারি মাসেল কি করবে? কন্ট্রাক্ট করবে। দেখো ভালো করে দেখে নাও, কন্ট্রাক্ট করলে সিলিয়ারি মাসেল নিচের দিকে চলে আসে, সিলিয়ারি মাসেল নিচের মানে কাছাকাছি চলে আসে। কাছাকাছি চলে আসলেও সাসপেন্সারি লিগামেন্টকেও ঢিল দিবে, একই না? ঢিল দেওয়া মানে বোঝো? টানার অপোজিট। ঢিল মানে একটু ঢিলা ছেড়ে দিল। ঢিলা ছেড়ে দিলে তোমার লেন্সের উপরেও এখন ঢিলটা ঢিল পড়ে যাবে, মানে টান কম পড়ে যাবে। কম পড়লে লেন্সটাও তোমার কি হয়ে যাবে? শর্ট আর ঠিক হয়ে যাবে। বোঝা গেল এইটুকুনি তো? এবার শর্ট আর থিক লেন্সের, শর্ট আর থিক লেন্সের কি ফোকাল লেন্থ কি শর্ট। শর্ট হলে ও কি করবে? ডাইভার্জিং লাইটকে ঠিক তোমার রেটিনার উপরেই ফোকাস করে দিবে। কি বোঝা গেল? তাহলে এখানে ইয়েটা মানে পেন্সিলটার ইনভার্টেড অ্যাঙ্গেল। আগে কি হচ্ছিল? রেটিনা পার করে ইমেজটা তৈরি হচ্ছিল যখন লং ছিল, কিন্তু এখন এমন ভাবে ইমেজটা বানালো, মানে এমন ভাবে মানে লেন্সটা এমন ভাবে অ্যাকোমোডেট করলো যাতে লেন্সটা মোটা হয়ে যায়, আর ওর ফোকাল লেন্থটা যাতে কমে যায়, এমন ভাবে কমে যায় যাতে পার্টিকুলার রেটিনার উপরেই যাতে গিয়ে লাইটটা ফোকাস হয়। কি পারবা তো জিনিসটা? তাহলে এই যে দেখে নাও, যে দ্য থিন, এই যে থিন আই, থিন আই লেন্স, আমার এইদিকে তাকাও, ওখানে না, নট পাওয়ারফুল এনাফ টু কনভার্স দ্য ডাইভার্জিং লাইট। ও মানে এখন যদি থিন থাকে তাহলে যদি কাছের জিনিস হয় ওটাকে ও ফোকাস করতে পারবে না। ফোকাস করলেও থিন জিনিস এমন ভাবে ফোকাস করবে যে রেটিনা পার করে চলে যাবে, এইখানে ফোকাস করবে, কারণ ওর তো ফোকাল লেন্থ অনেক লম্বা, একই না? সেই জন্য। তাহলে এবার কি করতে হবে? সো টু লুক অ্যাট দ্য নিয়ার বাই অবজেক্ট দ্য আই লেন্স হ্যাজ টু চেঞ্জ ইট শেপ অ্যান্ড বিকাম থিক, মোটা হতে হবে। তো যখন আমি কি বললাম, তখন কি হয়? সিলিয়ারি মাসেল এবার কি করবে? কন্ট্রাক্ট করবে। সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট করলে সাসপেন্সারি লিগামেন্টে ঢিল পড়বে। ঢিল পড়া মানে কি? লুজ হয়ে যাওয়া। সাসপেন্সারি লিগামেন্টে যদি ঢিল পড়ে তাহলে ও লেন্সকেও ঢিল দিবে, একই না? লুজ হয়ে যাবে। তখন আই লেন্স কিরকম হয়ে যায়? তোমার হচ্ছে মোটা আর ঠিক হয়ে যায়, ও বালজেস হয়ে যায়, মানে একটু বেন্ড হয়ে যায়। ও কেন? কারণ আমাদের আইল্যান্ডস কি ইলাস্টিক ফ্লেক্সিবল, হ্যাঁ কি না? তো তখন ও মোটা হয়ে যায়। মোটা হয়ে ওর পাওয়ারটা এবার বেড়ে গেল, মানে পাওয়ার বেড়ে যাওয়া মানে কি? ফোকাল লেন্থ কি হয়ে গেল? ফোকাল লেন্থ ছোট হয়ে গেল। তখন সমস্ত লাইটকে একেবারে
তোমার যত মানে কনভার্জিং পাওয়ারও বেড়ে গেল, তখন নিয়ার বাই অবজেক্টকে একেবারে রেটিনার উপরে ফোকাস করবে। যেমন এখানে এইখানে এই যে ও যে অবজেক্টটা এটা কাছে আছে, দেখো নিয়ার বাই অবজেক্ট। তাহলে এই এই দুটোকে কম্পেয়ার করো। এখানে তুমি লেন্সের শেপটা দেখো, তাই কি না? এই প্রথম ছবিটাতে লেন্সের শেপটা দেখো, আর পরের ছবিটাতে লেন্সের শেপটা দেখো। আর ছবি যখন আঁকাবা এরকম করেই যাতে আঁকানো হয়, আর এগুলার ড্রয়িংও কিন্তু আসে। এবার তোমাদের জন্য আমি একটা দারুণ জিনিস এআই দিয়ে আমি বানিয়েছি, সিমুলেশন। একটা সিমুলেশন আমি বানিয়েছি, বেশ ভালোই লাগলো। দেখো এখানে লাইট গুলো প্যারালাল আছে কিনা? প্যারালাল আছে মানে কি ডিস্টেন্স থেকে আসছে, ডিস্টেন্স স্টার থেকে আসছে। একটু বড় করে দেখাই। ধরো কোনো দূরের কোনো গাছ বা স্টার থেকে মনে করো অবজেক্ট আসছে। এবার যদি আমি দেখো ডিস্টেন্স কে যদি কমাই, দেখো এখানে 100 লেখা আছে, ধরো অনেক দূরে, 100 মানে অনেক দূর। এবার যদি কমাচ্ছি দেখো তো লাইট গুলো এবার ডাইভার্জ হয়ে যাচ্ছে। আর লেন্সের শেপটাও দেখবা এখন, দেখো লেন্সের শেপটাও দেখো ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, মোটা ঠিক হয়ে যাচ্ছে। বোঝা গেল কথাটা? দূরে যখন সরাচ্ছি তখন দেখো লেন্সের শেপটা লম্বা আর থিন হয়ে যাচ্ছে, দেখো তখন প্যারালাল হয়ে গেল ব্যাপারটা। আর এই রেড কালারের এগুলোকে ভাবো সাসপেন্সারি লিগামেন্ট আর সিলিয়ারি মাসল, একসাথে ভাবো দুটাকে। কিভাবে ওরা, প্রথমে এখান থেকে বুঝাই। মনে করো কাছের জিনিস দেখছো, তখন সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট হয়ে আছে একবারে, কন্ট্রাক্ট হয়ে সাসপেন্সারি লিগামেন্টকেও ঢিল দিয়েছে, লেন্সকেও ঢিল দিয়েছে, তখন লেন্সটা শর্ট আর মোটা হয়ে আছে, যে কিনা ডাইভার্জিং লাইটকে কনভার্জ করে দিচ্ছে, করে রেটিনাতে ফোকাস করছে, বুঝলা? কিন্তু এখন অবজেক্টটাকে যত দিয়ে আমি দূরে সরাতে থাকবো, দেখো সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট হচ্ছে, এই সরি, সিলিয়ারি মাসল রিল্যাক্স হচ্ছে। রিল্যাক্স হওয়াতে সাসপেন্সারি লিগামেন্টকে টানবে, টানলে লেন্সেও টান পড়বে। এবার লেন্সে টান পড়লে লেন্সটা দেখো লম্বা আর থিন হয়ে যাচ্ছে। আর আলটিমেটলি লাইটটা যখন দেখো একবারে প্যারালাল হয়ে গেল, প্যারালাল লাইটকেও কনভার্জ করে রেটিনাতেই ফোকাস করছে। কি বুঝতে পারলাম ব্যাপারটা? এই সিমুলেশনটা ভালো না? বেশ। তো এইটা হয়ে গেল তোমার আমাদের অ্যাকোমোডেশন। এইবার যেহেতু সেকেন্ড পার্টটাতে মানে কাছের জিনিস দেখার সময়, যেহেতু এইবার অ্যাকচুয়ালি তোমার সিলিয়ারি মাসেলটা কাজ করলো। কেন? কারণ আগেরটাতে তো সিলিয়ারি মাসেল রিল্যাক্স ছিল, এইবার সিলিয়ারি মাসেল কাজ করলো মানে কি হলো, কন্ট্রাক্ট করলো। তাহলে এবার সেকেন্ড পার্টটাকে তুমি বলবা অ্যাকোমোডেটেড হলো। আগেরটা কি ছিল, আনঅ্যাকোমোডেটেড, কিন্তু এখানে কি বলবো, অ্যাকোমোডেটেড। কি বুঝতে পারলা জিনিসটা? আচ্ছা, তাহলে অ্যাকোমোডেশনের ডেফিনেশন এই যে এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। আচ্ছা, এইবার দেখো তোমাকে আমি একটা জিনিস দেখাই। ধরে নাও তুমি দুটো অবজেক্ট আছে, দূরে এখানে একটা ট্রি আছে আর কাছে এখানে একটা পেন্সিল আছে। তো যখন তুমি দূরের ট্রি কে দেখবা তোমার কাছের পেন্সিলটা ঘোলা দেখাবে, তাই না? মনে করো তুমি তোমার চোখের সামনে আঙ্গুল রেখে আমাকে দেখো, তাহলে আঙ্গুলটা ঘোলা দেখাচ্ছে কিন্তু। কেন? কারণ এখন তোমার লেন্সটা লেন্সটা লম্বা আর থিন হয়ে আছে, তো ওর কনভার্জিং পাওয়ার কমে আছে। তো কমে থাকলে ওর ফোকাল লেন্থটা বড়, সেই জন্য দূরের অবজেক্টটাকে ফোকাস করে আছে, তখন কাছের অবজেক্টটা ঘোলা লাগবে। আর যখন তুমি লেন্স, তার মানে এই রকম স্টেপে, এই যে এই রকম স্টেপে তোমার লেন্সটা এরকম হয়ে আছে, বুঝা গেল? আর এই রকম যখন দেখছো তখন তোমার লেন্সটা কিরকম হয়ে আছে, শর্ট আর ঠিক হয়ে আছে। তখন তুমি কাছের জিনিসটাকে শার্প দেখতে পাচ্ছ, আর দূরের জিনিসটাকে ঘোলা দেখতে পাচ্ছ। মানে তুমি তোমার চোখের সামনে আঙ্গুলটা রেখে আঙ্গুলটাকে ফোকাস করো, তখন আমাকে ঘোলা দেখবা। হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি হয়। কি বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এইটাই হচ্ছে ব্যাপার, যে আমরা কখনোই সব জিনিসকে উম একসাথে ফোকাসে দেখতে পাই না।
আমাদের চোখ বানায় হচ্ছে পোর্ট্রেট ইমেজ, ক্যামেরাতে যে পোর্ট্রেট মোড, সামনেরটা ফোকাস পিছনটা গোলা, ওই মোডে দেখে। ফটো মোডে দেখে না, সবকিছুই ফোকাসে থাকে, কাছের অবজেক্টও ফোকাসে, দূরের অবজেক্টও ফোকাসে, ওরকম না, পোর্ট্রেট মোডে দেখে। তাহলে স্যার আমরা কত দূর পর্যন্ত দেখতে পাই, আর কত ম্যাক্সিমাম কত কাজ পর্যন্ত দেখতে পাই? তো আমরা দূর পর্যন্ত আমাদের ফার ভিশন হচ্ছে ইনফিনিটি, যেমন ইনফিনিটে থাকা স্টারকেও আমরা দেখতে পাই। কিন্তু কাছের মানে নিয়ার ভিশন হচ্ছে 25 সেন্টিমিটার, এর থেকে কম হলেও তুমি ওই অবজেক্টটাকে ফোকাস করতে পারবে না। কারণ আমাদের লেন্সটা ভাঁজ হওয়ার একটা লিমিট আছে, লেন্সটা মোটা হওয়ার একটা লিমিট আছে, ও একটা লিমিট পর্যন্তই ঠিক হবে, তারপরে আর ঠিক হতে পারবে না। তো তুমি 25 সেন্টিমিটারের পর্যন্ত ঠিক আছে, তার থেকে কাছে নিয়ে আসলে গোলায় লাগবে। বুঝতে পারলে তো? তাহলে দেখো যে এখানে চলে আসো, এইটাও ভালো করে পড়বা যে দা ম্যাক্স অ্যাকোমোডেশন অফ আই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এতটা লাগবে না, এই নর্মাল আই এগুলা লাগবে না, এইটা ইয়ে করে দাও, এই ব্র্যাকেটটা ইয়ে ক্লোজ করে দাও। হ্যাঁ, এইটাকে মুছে দাও। তোমার মেন যেটা লাগবে সেটাই করো, যে এ নর্মাল আই হ্যাজ পাওয়ার অফ অ্যাকোমোডেশন হুইচ এনাবেলস অবজেক্ট অ্যাজ ফার অ্যাজ ইনফিনিটি, মানে দূরে থাকুক সমস্যা নাই, ইনফিনিটিও থাকুক, কিন্তু ক্লোজে মিনিমাম কত হতে হবে? 25 সেন্টিমিটার, তার থেকে বেশি হবে না। আর আমাদের নর্মাল চোখের পাওয়ার কত? 4 ডায়াপ্টরে, ডায়াপ্টরে। আর ডায়াপ্টরে কিন্তু আমি আগের দিন শিখিয়েছি, দরকার পড়লে ভিডিও দেখে কিভাবে পাওয়ারের বের করতে হয়, ক্যালকুলেট করতে হয়, দেখে নিবা কিন্তু। আচ্ছা, এবার রেঞ্জ অফ ভিশন, এটাও আমি তোমাদেরকে বলেই দিলাম এখনই, যে আমাদের ফার পয়েন্ট কত? ইনফিনিটি, এটা আবার এখানে করেছে। আর আমাদের নিয়ার পয়েন্ট কত? 25 সেন্টিমিটার, এখান থেকে এত অব্দি করে দাও। স্কেল না, এখানে কে একটা ইয়ে রেখে গেছে, এটা রেখে গেছে, স্কেল নাই। ঠিক আছে, এইবার চলে আসো হচ্ছে উম এই জায়গাটা একটু রিডিং করে রাখবা, এখান থেকে কেস বেসড কোয়েশ্চেন দিতে পারে। ধরে নাও এখান থেকে আগে এখানে তাকাও একটু, তোমাকে বললো যে if we try to read a book by holding it very close to our eye, we will feel a lot of strain on our eyes and the image of printed matter on the book will also look blurred. Why? কারণ তুমি তোমার নেয়ার পয়েন্ট 25 সেন্টিমিটার, এতটা আছে, তুমি ওর থেকেও কাছে এভাবে নিয়ে পড়তে হবে। এগুলা দেখেই তো আমরা টিচাররা বুঝে যাই যে কোন স্টুডেন্ট অ্যাকচুয়ালি পড়তে, কোন স্টুডেন্ট নাটক করতে পড়ার এইভাবে। আরে তুই তো অত কাছ থেকে দেখতেই পাবি না, নাটক করতে ব্যথা করবে, চোখটা ব্যথা করবে, কারণ তখন কি সিলিয়ারি মাসল তো কন্ট্রাক্ট হয়ে আছে। কাছে দেখার সময় সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট হয়ে থাকে কি না? এবার কতক্ষণ কন্ট্রাক্ট হয়ে থাকবে? থাকতে থাকতে তো ওর একটা টাইমে টায়ার্ড হয়ে যাবে, সেই জন্য চোখ ব্যথা করে।